সাংসদরা বুড়োবারুর চেয়ারম্যান পদ থেকে এবং আপনি নির্বাচন একুশ কমিটির সদস্য পদে পদত্যাগ করলেন। কি এমন দাঁড়ালো যে আপনাদের পদত্যাগ করতে হলো? না, প্রথমেই আপনাদের জানাই যে দলের কাছে আমরা ক্ষমা চাইছি, আজকে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হলো বলে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোর্ডের চেয়ারম্যান, সেই বোর্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। আমাদের চাইনি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না অন্য কার কি মতামত আছে। তো যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম? সেক্ষেত্রে আমরা বলি যে মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছিল এবং এই 5 বছরের মানুষের চাহিদা পূরণ করবার দায়িত্ব আমাদের ছিল। 4.5 বছর আমরা করেছি এবং কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটা কাজে লাগে মানুষের। এখনো প্রতিনিয়ত মানুষ আসছে সইয়ের জন্য, আমরা সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো, যদি মানুষ মনে করে রাখবে। কারণগুলো পোস্টমর্টম পরে করব। কারণ তো আছে, আমি শুধু বলবো যে এটা হওয়া কাম্য ছিল না, এই রেজাল্ট হওয়া কাম্য ছিল না। আজকে যখন শয়ে শয়ে ছেলে পারাসার, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে প্রায় 150 ছেলে মামলা পাড়াছাড়া হয়েছে। এই যে এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির দল। কারণেই হোক, বাচ্চারা তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়, আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। শেষ ব্যক্তিটাকে পর্যন্ত যতক্ষণ না ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ এই দায়িত্ব নিয়ে থাকবো। যেদিনকে শেষ ব্যক্তিকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো বা কোর্ট থেকে বেল করাতে পারবো, আমাদের দায়িত্ব শেষ। না না না, সেটা প্রশ্নটা ওই জায়গায় নয়। আমি দলের সেক্রেটারি এখনো রয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদটা কিন্তু আমি পদত্যাগ করিনি, দলের কর্মী আমি এখনো আছি। দল যদি কোনো আন্দোলনের ডাক দেয় আমরা এখনো আছি, কিন্তু মানুষের ম্যান্ডেট রাজ্য চালানোর ক্ষেত্রে বলুন, কলকাতা চালানোর ক্ষেত্রে বলুন, মানুষের যে ম্যান্ডেট একটু কন্ট্রাডিক্ট করছি দল যে আপনাদের যে ঘর ছাড়া না না, আমি বলি আমার অফিস যেটা ভাঙচুর হয়েছে, আমার রুবির মোড়ে যে অফিস ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কারা করলো আমি থানায় অভিযোগ জানিয়েছি, নিশ্চিতভাবে তদন্ত করে পুলিশ বার করবে কারা করেছে, এবং আপনারাও নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন কারা করেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যে ব্যক্তিগত অফিস রুবির মোড়ে যেটা ভাঙচুর হয়েছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি আবারও কাজে লাগানোর চেষ্টা। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, 2-1টা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায়
শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিয়েছি। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের দুই একটা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমি বিজেপির বিরোধী রাজনীতি করি মানে সেটা সঠিক কাজ করলেও তার সমালোচনা করবো, এটা সঠিক নয়। এই জন্যই আজকে দলের এই অবস্থা। আজকে মানতে হবে যে এই সময়ে দাঁড়িয়ে আজকে নিশ্চিতভাবে দুই একটা জায়গায় ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেনি বললে ভাবের ঘরে চুরি করাবে, কিন্তু যখনই সেই ঘটনা এসকালেট হয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব অন্তত এই ঘটনাকে প্রশ্রয় দেয়নি। শুধু তাই না, আমি বলছি এই কলকাতা পুরসভায় আমাদের সতীর্থ পৌর প্রতিনিধি সজল সে নিজে দাঁড়িয়ে আমি দেখেছি বরানগরে পার্টি অফিস খুলিয়েছে। এটা ঘটনা আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় খুলিয়েছে। যেই ঘটনাগুলো ভালো, ভালোকে ভালো বলতে হবে, তার নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। কিন্তু আজকে তার সাথে সাথে আমার কাছে, আমি রাজ্যের মুখপাত্র, আমার কাছে সত্যি এই প্রশ্নের উত্তর নেই যে যেই কাজটা 5 দিনে হয়ে গেল চিংড়িহাটার বুকে মেট্রো রেলের কাজ, সেই কাজটার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। দিনের পর দিন আমরা মিডিয়ায় বলেছি মুখপাত্রের কাজ দলকে ডিফেন্ড করা, কিন্তু আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যে উত্তরগুলো দিয়েছি, উত্তরগুলো মানুষ গ্রহণ করেননি বলে আজকে এই অবস্থা। বিধাননগরে আমরা হারলাম কেন? একটা বড় সেকশনের মানুষ কেন শহরতলির বিমুখ হলেন? আত্মসমীক্ষা করতে, আত্মসমালোচনা করতে। এই উত্তর কি আপনার দেওয়া না আইপ্যাকে তৈরি করে? না না, দেখুন, আমরা মুখপাত্ররা আমাদেরকে আইপ্যাক নিশ্চিতভাবে সাজেশন দিত, কিন্তু যে যার এক্সপার্টাইজ অনুযায়ী বক্তব্য দেয়। এখানে কেউ সাজেশন করে চোতা দেখে পড়তে পারে, কেউ নিজের মতো করে বলতে পারে, সেটা তার উপর ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমি সেই প্রশ্নে যাচ্ছি। আইপ্যাক একটা ভোটকুশলী সংস্থা, আজকে সে নেই, সে চলে গেছে। আইপ্যাকের সঙ্গে আমার দলের কোনো স্টেক নেই। আজকে আইপ্যাক সে পয়সা নিয়েছে, সে সার্ভিস দিয়েছে, পরিষ্কার কথা। একটা প্রফেশনাল যেভাবে সার্ভিস দেয়, সেটার জন্য দলের হার, দলের যে পরাজয়, সেটার জন্য দায়ী দলের নিচুতলা এবং মধ্যতলার নেতৃত্ব, যারা জেনে বুঝেও খবরগুলোকে আড়াল করেছিলেন। মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা সঠিক জায়গায় এসকালেট করে। আজকে এটা তো ঘটনা, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে যতই আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন, আজকে আর্থিকরের মতো ঘটনায় মহিলা ভোট আমাদের বিমুখ হয়েছে। এটা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যতই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া হোক যে রাস্তায় থাকুন, রাস্তায় থাকার জন্য দেখতে পাচ্ছি না আমাদের যারা ভিভিআইপি নেতা মন্ত্রী ছিলেন তাদের কাউকে দেখতে পাচ্ছি না। না, আমি খালি আরেকটা অনুরোধ করবো, গত 5 বছর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছে। কিছুক্ষণ আগে সুব্রত চিঠি দিয়েছে, দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছে। আপনারা একটু দল সংগঠনটা করছেন, তাহলে কি একইভাবে আপনারা যাবেন? দেখুন, আমি আবারও বলছি, এখনো আমরা ডিসেম্বর অব্দি নির্বাচিত জনপ্রতিনিধি। এই সময় আমরা চাইলে আজকে ইস্তফা দিতে পারি, ইস্তফা দেওয়াটা কোনো বড় সাবজেক্ট। কিন্তু আমরা যদি আজকে ইস্তফা দিই, প্রচুর মানুষ এখনো তাদের বেসিক সাইনের জন্য আমাদের কাছে আসতে হচ্ছে। প্রত্যেকের আধার কার্ড আপডেশন হতে পারে, ইডব্লিউএস এর সার্টিফিকেট হতে পারে। আমরা অঞ্চলে গিয়ে মানুষের সাথে কথা বলবো। যদি মানুষ বলে যে মানুষের ম্যান্ডেট মেনে নাও, তোমার দরকার নেই সার্ভিস দেওয়া, আগামীকাল আমরা ইস্তফা দিতে লাগিয়েছি। ইস্তফা চেয়ার আঁকড়ে বসে থাকার জন্য তাহলে আজকে ইস্তফাটা দিতে হবে। চেয়ার আঁকড়ে বসে থাকার জন্য রাজনীতি ছোটবেলা থেকে করিনি। চৌধুরী কোনো সমস্যা হচ্ছে আপনাদের এলাকায় কাজের করতে কোনো না, problem? এখনো পর্যন্ত যেহেতু আমাদের অধিবেশন হয়নি বা বড় মিটিংও হয়নি, তার জন্য আমরা বুঝতে পারছি না যে আগামী এমআইসি হচ্ছে না। আগামী দিন সেই যেহেতু সামনে বর্ষার সিজন আসছে, কলকাতায় জল জমা একটা স্পষ্ট কথা, সমস্যা আছে, স্পষ্ট কথা, সেগুলো আমরা এখনো জানি না কি মানুষ আমাদের কাছ থেকে আমাদের যে কাজ করবার ইচ্ছা বা তাগিদ, সেটা মানুষ বলেছে এখন তোমরা বিশ্রাম নাও। যাদেরকে কাজ করবার জন্য মানুষ রায় দিয়েছে, তাদের কাছ থেকে কাজটা আমাদের এখন দেখা উচিত। আর আমি সর্বশেষ আরেকটা কথা বলবো, যে কারণে আমাদের পদত্যাগ বলুন, যাই বলুন, যে আমাদের একটা ক্ষোভ বলুন, অভিমান বলুন, যে নেতৃত্বটা কোথায়। কর্মীদের খারাপ দিনে কি করে পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়, আমার মনে হয় সেটা আমাদের বর্তমান দলীয় নেতৃত্ব, যারা সকল মন্ত্রী ছিলেন, গত কয়েক বছর ধরে নেতা নেত্রী হয়ে ঘুরে বেরিয়েছেন, তাদের ওই দিলীপ ভট্টাচার্য, এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত। গত 5 বছর ধরে তারা যেরকমভাবে অত্যাচারিত তাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছিল, আজকে সেই একই ভূমিকা আমার দল কিন্তু পালন করতে পারছে। হচ্ছে নতুন সরকারের সঙ্গে কাজ করা। ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। যে সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন, তারা আজ সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওটা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন।
আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পাল্টি করছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য। তো সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। তাহলে দলটা এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ফাংশনালিটি রয়েছে, এই প্রশ্ন রয়েছে। দেখুন, একটা হেরে গেলে খারাপ লাগা থাকে না। না, সবচেয়ে বড় কথা দলের যারা মাথা ছিল, ধরুন যুব প্রেসিডেন্ট, রাজ্যের যুব প্রেসিডেন্ট, রাজ্যের ছাত্র প্রেসিডেন্ট, কোথায় তারা 24 দিন? সুশান্ত দা, আপনারা 15 বছর দলের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। দলের বিরুদ্ধে না, দলের একটা অংশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। সেসব পোস্টমর্টম আমরা পরে বলবো, নিশ্চিত করে সমস্তটাই বলবো। দলে থাকছেন সুশান্ত দা, দলে তো এখনো আছি, দল থেকে তো পদত্যাগ করি। আমরা আজকে অ্যাকাউন্টস কমিটি থেকে এবং ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। ও এখনো দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দিতে। আপনারা কি ভালো ছিল? হতাশ তৃণমূল, আমি ভালো হতাশ তৃণমূল। আমি আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে নাও সহজে, সত্যের মুখোমুখি হতে হবে। না না, আমি হতাশ তৃণমূল, দেখুন, হতাশ তৃণমূল। যেরকম ভাবে চোখের সামনে দলটা তৈরি হতে দেখলাম, যেমন ভাবে দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য হয়ে গেছিলাম, কিন্তু দক্ষিণ কলকাতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। মানুষ, সেখানকার মানুষ আমাদের জয়ী করে রেখেছে। আর 2026 সালের সবচেয়ে খারাপ রেজাল্ট আমাদের দক্ষিণ কলকাতাতেই হয়েছে। আমরা হতাশ, যেহেতু রাজনীতিটা আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রধানত ছিল, খুব হতাশ। এবং এই হতাশার কারণ আছে, গত 5 বছর 7 বছর ধরে রাজনৈতিক কর্মীদের সমস্ত দক্ষিণ কলকাতায় ঘরে ঢুকিয়ে দিয়ে তথাকথিত বাহিনীর নাম করে যারা দাপিয়ে বেরিয়েছিল কলকাতা শহরটায়, সারা কলকাতা শহরে, তার ফলে রাজনৈতিক কর্মীরা সমস্ত ঘরে ঢুকে গেছে। তারা রাজনীতি করার সুযোগ পায়নি, অপশন ছিল না কোনো। আজকে এই যে বাহিনী দক্ষিণ কলকাতায় 4-5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নাম করে কবজা করলো, রাজত্ব করলো, তাদেরও কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না, সেদিনকে কেন ঘুরে দাঁড়াতে পেরেছিলাম জানেন? সেদিনকে একটা সাংসদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনকে তৃণমূল স্লোগান দিয়েছিল 41 বনাম 1-এর লড়াই, আসুন আমরা ঘুরে দাঁড়াই। ঘুরে দাঁড়িয়েছিল কারণ তৃণমূলের সকল নেতৃত্বরা তারা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আজকে আমরা কর্মীরা রয়েছি, নেতারা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এই যে ভাঙচুর, কারা? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা কোথায়? আজকে মানতে হবে, মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থা। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। 14-র জয়টা যেরকম জয় ছিল, 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। আমি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলাম। আমি সদস্য পদ থেকে আইন মতো চেয়ারপারসনের কাছে, সচিবের সেক্রেটারির কাছে এবং মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির যিনি মাথায় ছিলেন তার কাছে, ঘটনাচক্রে মধুচন্দ্রাদি নেই এই মুহূর্তে কলকাতায়, আমি মধুচন্দ্রাদিকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এবং সেক্রেটারির কাছে এবং চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। সুশান্ত ঘোষ চেয়ারপারসনের আমাদের কমিশনারের কাছে জমা দিয়েছেন, মেয়র সাহেবের কাছে জমা দিয়েছেন। একটা জায়গায় কোথাও দায়িত্ব নিতে হবে। মানুষের ভোটে আমাদের বিপক্ষে গেছে, প্রথম কথা এটা অ্যাডমিট করতে হবে। আবারও বলছি, সারা জীবন কেউ জনপ্রতিনিধি থাকবে না, সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না। সিপিএমও ভেবেছিল সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, সিপিএম চলে গেছে। আমাদের মধ্যে অনেক মানুষ ভেবেছিলেন তারা সারা জীবন নেতা মন্ত্রী থাকবেন। মানুষ রায় দিয়েছে। নিশ্চিতভাবে আজকে যারা সরকারে এসেছেন তারাও হয়তো চিরদিন থাকবেন, কিন্তু
যখন দলের কর্মীরা বিপদে, তখন যারা দলের কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আজকে দলের কোথায় সেই মুখগুলো? মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? মমতা ব্যানার্জির পাশে সেই নেতৃত্বরা কোথায়? তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই নিচুতলার কর্মীরা তো এখনো মুখ বুজে দাঁড়িয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে, যেরকম সুশান্ত ঘোষ দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি দলের মুখপাত্র রয়েছি, আমাদের কোনো পদই ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, আমরা চাইলে সব পদই ছেড়ে দিই। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়, মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার। সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে। আজকে আমরা বড় ভারত চেয়ারম্যান থেকে এবং ঘটনাচক্রে আমার রাজনীতির সূচনাও প্রথম দিন থেকে এই মানুষটা আমার সাথে ছিল। যখন আমি চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে তিনি তো বারবার করে বলেছেন যে আমি হারিয়ে দেখুন, মমতা ব্যানার্জির মূল্যায়ন করার দৃশ্যতা আমার নেই। বাংলার মানুষ আজকে এটা হতে পারে মমতা ব্যানার্জি হেরে গেছে, কিন্তু মমতা ব্যানার্জি 34 বছরের সিপিএম এর রাজ্য পাঠকে আজকে মমতাদি সম্পর্কে বলতে গেলে আমাদের সকলের আবেগ আছে, আমাদের কষ্ট। মমতাদি মূল্যায়ন করার দৃশ্যতা আমার কাছে অবিশ্বাস্য। সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি না থাকলে সিপিএম এর রাজ্য পাঠ সরত। মমতাদি 21-এ বিজেপিকে হারিয়েছে, আমাদের 24-এ প্রশ্ন হারিয়েছে। এই জায়গাটা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা তো পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো তারা যারা দেবে। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি কথা বলা, যেটা অরূপ বললো, নিষ্ঠতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথায় একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএম এর জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কিভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছে দুজনের ক্ষেত্রেই যে না, এখন যে দায়িত্বটা জনগণ অন্য একটা রাজনৈতিক দলকে দিয়েছে, তাদের সেই কাজটা করা দরকার। আমাদের এখন চুপ করে বসে থাকা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার। না, এইটা দেখুন, এটা ও বিজেপির নেতা হিসেবে ও বলছে ওর বক্তব্য। আমি বিজেপি নেতা কি বলছে তার প্রেক্ষিতে আমি কোনো উত্তর দেবো না, এই কারণেই, কারণ সজল বিজেপি, ও কলকাতা পুরসভার কাউন্সিলর ঠিক, কিন্তু তার থেকে বেশি ও বিজেপি নেতা হিসেবে এই স্টেটমেন্ট দিয়েছে। আমরা প্রথম দিন থেকে আজকে যখন এখান থেকে এসেছি, আমরা সেখান থেকে একটাই কথা পরিষ্কার করে বলছি, মানুষের ম্যান্ডেট মানতে হবে। মানুষের ম্যান্ডেট না মেনে দুঃসাধিকতা বাড়িতে মুখ বুঝে থাকলে চলবে না। আমরা সেই জায়গায় স্থির করছি, এবং যদি মানুষ বলে কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে সই করার দরকার নেই, আগামীকাল বা তারপরের দিন সাবসিকুয়েন্ট আমরা সেই কথা চিন্তা ভাবনা করবো, পদার্থে বসতে। অরূপদা সুশান্ত এর আগে আপনার গুলি চলেছে, হামলা হচ্ছে, দলের একপক্ষ নীতি চলেছে, দল কখনো এবং কখনো জামিনে ছাড়াও পেয়ে গেছে, চেষ্টা করেনি যে অভিযোগ এই একটা দীর্ঘদিন ছিল আপনার। খারাপ লাগাগুলো আক্ষেপ না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন, কি জন্য, সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসি। কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15ই ডিসেম্বর, নভেম্বর আরেকবার আক্রমণ হয়েছিল। এবং এটা অবাক একটা ব্যাপার যে আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি
যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে তার কারণ প্রত্যেকটা হেয়ারিং এ আমাকে পার্সোনাল লয়ার লাগাতে হয়েছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লয়ার লাগিয়েছিলাম বলে আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা গেছে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। এবং আরো অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকরা করা হয়েছে, কখনো বলা হয়েছিল জমি বাড়ি সংক্রান্ত গন্ডগোল। বিভিন্ন সময় এই তদন্তর অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো ক্রিমিনালদের দিয়ে আমার বিরুদ্ধে বলিয়ে দেওয়া হয়েছিল। যে অভিযুক্তকে আটক করা হয়েছিল তাকে 5 মিনিট ক্যামেরার সামনে বলতে দেওয়া হয়েছিল। সমস্তটাই জলের মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও দল করতাম, দলের একটা অংশ ছিলাম, প্রশাসনের একটা অংশ ছিলাম, কখনো মুখ ফুটে একটা প্রতিবাদ করতে পারি। কিন্তু আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার